আসসালামু আলাইকুম। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেখানে থেকে এই অনুষ্ঠান দেখতেছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা জানো যে আমি তোমাদের রসায়নের দ্বিতীয় অধ্যায়ে ছিলাম। দ্বিতীয় অধ্যায়ে বেশ কয়েকটা ক্লাস এর আগে হয়ে গেছে। তোমরা যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখেছো, আশা করি তোমরা উপকৃত হয়েছো। আজকে আমরা নতুন একটি পার্ট শিখব, তবে তার আগে আগের ক্লাসের একটু অংশ লাগবে আমাদের। যে এর আগে আমরা পড়েছিলাম গলন, স্ফুটন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং সুপ্ততাপ। এই কয়েকটি বিষয় আমাদের আগের ক্লাসে হয়ে গেছে, সেগুলো জানা থাকতে হবে। আবারও তোমাদের যাদের স্মরণে নেই তারা একটু দেখে নাও, সেগুলো দেখে নিয়ে ক্লাসে প্রবেশ করো, কারণ আগের এই অংশগুলো লাগবে। কী কী? গলন, গলনাঙ্ক, স্ফুটন, স্ফুটনাঙ্ক এবং সুপ্ততাপ। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। তোমরা জানো এ পর্যায়ে আমরা আজকে নতুন পাঠ শুরু করছি। আমাদের আজকের পাঠ তাপ প্রদানের লেখচিত্র অঙ্কন। অঙ্কন ও ব্যাখ্যা। তাহলে তাপ প্রদানের লেখচিত্র কি হবে, কীভাবে আঁকবো আমরা, এবং তার ব্যাখ্যা কি হবে সেটি দেখবো আমরা। যদি গলন, গলনাঙ্ক, স্ফুটন, স্ফুটনাঙ্ক এবং সুপ্ততাপ তোমাদের স্পষ্ট জানা থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে খুব সহজেই এটি বুঝতে পারবে, আশা করছি ইনশাল্লাহ। দেখো, খুব সহজে যদি তাপ প্রদান করি, যদি খেয়াল করো এখানে একটা পদার্থ আছে, যে পদার্থ থেকে মনে করো নিয়েছি আমরা বরফ, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। এখানে যদি তাপ প্রদান করি আমরা, তাপ প্রদান করলে কি ঘটবে, যে এটি তাপ গ্রহণ করবে। গ্রহণ করতে করতে একটা পর্যায়ে গিয়ে তার তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছাবে। তোমরা জানো যে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে এটি গলতে শুরু করবে যদি তাপ আরও দিতে থাকি। কিন্তু যদি 0 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পৌঁছানোর পর আমরা তাপ দেওয়া বন্ধ করি, তাহলে অবশ্যই আর গলবে না। তাহলে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফই থাকবে। এরপরে এর তাপমাত্রা বাড়বে না, কিন্তু গলতে গলতে সবগুলো বরফ যখন গলে তরলে পানিতে পরিণত হয়ে যাবে, তখন তার তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে থাকবে। তাহলে যতক্ষণ পর্যন্ত বরফটা সম্পূর্ণরূপে গলে যায়নি, ততক্ষণ পর্যন্ত তার তাপমাত্রা বাড়বে না। এই সময় যে তাপ দিচ্ছ, সেই তাপটা কী কাজে ব্যবহৃত হচ্ছে? এই তাপটি এইখানে বরফের কণাগুলোর বন্ধনকে শিথিল করতে ব্যবহৃত হবে। ফলে তাপ দেওয়া কিন্তু তাপমাত্রা বাড়বে না। এরপর সবগুলো যখন গলে যাবে, তখন আবার যদি আমরা তাপ দিতে থাকি, তাহলে তাপমাত্রা আবার বাড়বে। বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে পানির তাপমাত্রা তার স্ফুটনাঙ্কে পৌঁছাবে। আমরা জানি যে পানির তাপমাত্রা স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। এই 100 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে যখন আবার সেই একই ঘটনা ঘটবে, যদি তাপ দেওয়া বন্ধ করে দাও, তাহলে আর তাপমাত্রা বাড়বে না, কিন্তু যদি অবস্থারও পরিবর্তন হবে না। তাহলে আবার যদি তুমি তাপ দিতেই থাকো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানোর পরও যদি তাপ দিতেই থাকো, তাহলে কি ঘটবে, যে এটি তরল থেকে বাষ্পীভূত হওয়া শুরু হবে, আর সম্পূর্ণরূপে বাষ্পীভূত না হওয়া পর্যন্ত তার তাপমাত্রা বাড়বে না। তাহলে তুমি যে তাপ দিচ্ছ, সেই তাপ কোথায় যাবে? নিশ্চয়ই সেই তাপ কোনো কাজ করবে। হ্যাঁ, এই তাপে তরল বাষ্প হতে, অর্থাৎ অণুগুলোর থেকে দূরত্ব বাড়তে কাজে লাগবে। এরপরে যখন সবগুলো তরল অর্থাৎ পানি বাষ্পে পরিণত হবে, এরপরও যদি তুমি তাপ দিতেই থাকো, তাহলে তার তাপমাত্রা বাড়তে বাড়তে একটা পর্যায়ে আরও বৃদ্ধি পাবে। তাহলে এভাবেই যদি কোনো কঠিন পদার্থ থেকে তাপ দেই, তাহলে কি হয়? তার গলনাঙ্কে গিয়ে তার তাপমাত্রা স্থির হয়ে যায় কিছুক্ষণের জন্য। কেন? এটি গলতে শুরু করে, এবং সম্পূর্ণরূপে না গলা পর্যন্ত তার তাপমাত্রা আর বাড়ে না। অনুরূপভাবে যখন স্ফুটনাঙ্কে পৌঁছার পরে যদি তুমি তাপ দিতে থাকো, তাহলে এরপর তাপমাত্রা একটা পর্যায়ে স্ফুটনাঙ্কে পৌঁছায়। স্ফুটনাঙ্কে সবগুলো যখন
বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত তার তাপমাত্রা বাড়ে না। ফলে আমরা কি পাই, যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই দুটি তাপমাত্রাতেই আমরা এক্স অক্ষে দুটি সমান্তরাল রেখা পেয়ে থাকি। আসো আমরা এখন সেই গ্রাফটি অঙ্কন করি। যদি এরকম হয় তাহলে দেখো এখন যে আমরা নিয়েছি -10°C তাপমাত্রা বরফ, তাহলে এখানে -10, এইটা মনে করো 0, এখানে আমি দিলাম 20, এখানে 40, 60, 80, 100, 120। এদিকে তাপমাত্রা °C, আর এপাশে কী দিব আমরা, সময়। যেহেতু সময় আমার নির্দিষ্ট নয়, জানা নেই, তাই আমরা সময়টা দিচ্ছি, উল্লেখ করছি না কোন সময় হবে, তবে কিছু সময় হবে এটি আমরা ধরে নিয়েছি। তাহলে এইখানে -10°C তাপমাত্রা বরফ আছে, এখানে তাপ দিচ্ছ, তাপ দিতে 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 কী হবে, সময় যত যাবে তাপমাত্রা তত বাড়তে থাকবে। যেমন এখান থেকে শুরু হবে, সময় যত যাবে তাপমাত্রা বাড়তে থাকবে, একটা পর্যায়ে 0-তে পৌঁছাবে। যদি 0-তে পৌঁছায় তখন কি হবে, তুমি তাপ দিচ্ছ কিন্তু তাপমাত্রা বাড়ছে না, সময় চলে যাচ্ছে, তাহলে এরকম একটা সমান্তরাল রেখা পাবো আমরা। তাহলে এই প্রথম অংশে দেখো, এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এ থেকে বিতে পৌঁছানোর সময় তার তাপমাত্রা বাড়ছে, কিন্তু বি থেকে এটা যদি সি বিন্দু হয় তাহলে এখানে তার তাপমাত্রা বৃদ্ধি পায়নি। কেন? এই সময় কি হয়েছে, এই সময় যে তাপ দেওয়া হয়েছে সেই তাপে বরফের যে কণাগুলো ছিল তাদের বন্ধন শিথিল করতে ব্যবহৃত হয়েছে। আর সহজ কথা, যদি বরফ না হয়ে অন্য কোনো কঠিন পদার্থ হইতো তাহলে তাদের মধ্যকার বন্ধন শিথিল করতে ব্যবহৃত হতো। তো এখান থেকে বিতে গিয়ে যদি তাপ দেওয়া অব্যাহত রাখো তাহলে কী হবে, এটি তরল পদার্থে পরিণত হওয়া শুরু হবে, এবং বি এবং সি এর মাঝখানে কঠিন এবং তরলের মিশ্রণ পাবো আমরা, আর সি বিন্দুতে গিয়ে সবগুলোই তরলে পরিণত হবে। আবার সিতে গিয়ে যদি তাপ দেওয়া অব্যাহত রাখো, অর্থাৎ তুমি তাপ আর কমাচ্ছ না বা তাপ দেওয়া অব্যাহত আছে, এরকম অবস্থা যদি হয় তাহলে এটি সময়ের সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকবে, বাড়তে 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 একটা পর্যায়ে গিয়ে তার স্ফুটনাঙ্কে পৌঁছাবে। আমরা জানি যে পানির স্ফুটনাঙ্ক 100°C। ধরলাম এটি ডি বিন্দুতে গিয়ে তার পৌঁছালো তাপমাত্রা, এটি 100°C। 100°C পৌঁছার পর তাহলে তাপ দেওয়া বন্ধ করে দেওয়া হয়, তাহলে এটি হবে 100°C তাপমাত্রার পানি। খেয়াল করে দেখো, 100°C তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে, এখনও বাষ্পীভূত হওয়া শুরু হয়নি। যদি তাপ দেওয়া অব্যাহত থাকে তাহলে এটি বাষ্পীভূত হওয়া শুরু করবে, এবং তুমি তাপ দিবে, তাপমাত্রা বাড়বে না, কিন্তু পদার্থটি বাষ্পে পরিণত হবে। এভাবে দিতে দিতে যখন ডি থেকে তার বাষ্পীভূত হওয়া শুরু হবে, মনে করলাম ইতে গিয়ে সবগুলো বাষ্পে পরিণত হলো। এরপরও যদি তাপ দেওয়া অব্যাহত রাখো তাহলে তার তাপমাত্রা বাড়তে থাকবে। তাহলে যদি তোমাকে বলা হয়ে থাকে যে -10°C তাপমাত্রার বরফকে তাপ দিয়ে এটি 100°C 120°C তাপমাত্রায় তার গ্যাসে পরিণত করে প্রাপ্ত লেখচিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশে পদার্থের অবস্থা বর্ণনা করো, তাহলে ঠিক এভাবেই তোমাকে কাজটি করতে হবে। আর মনে রাখো, এখানে আমরা পানি নিয়েছি, যেহেতু পানির গলনাঙ্ক 0°C তাপমাত্রা এবং স্ফুটনাঙ্ক 100°C তাপমাত্রা, তাই আমরা 0°তে নিয়েছি এবং 100°তে নিয়েছি। কিন্তু যদি অন্য কোনো পদার্থ হয় সেক্ষেত্রে তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কে গিয়ে এরকম আমরা সমান্তরাল রেখা পাবো। তাই কী করবো, তাহলে যদি যে কোনো পদার্থ দিক না কেন তার গলনাঙ্ক কত হবে সেটা এবং স্ফুটনাঙ্ক কত সেটা জেনে নিয়ে আমরা এই কাজটি করতে থাকবো। তাছাড়া আমাদের সব পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এক নাও হতে পারে, হবে না নিশ্চয়ই, তাহলে সেই অনুযায়ী কাজ করতে হবে। আসো এখন পদার্থের বিভিন্ন অবস্থা খেয়াল করে দেখো, আমরা এখান থেকে কিছু লম্ব টানতে পারি এখানে স্পষ্ট করার জন্য।
নম্বর টেনে এভাবে স্পষ্ট করে দেখা দেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, এখন বিভিন্ন অবস্থায় বিভিন্ন তাপমাত্রার পদার্থের অবস্থা বর্ণনা করার জন্য আমরা যেটা বললাম আমি সেটি তোমরা সংক্ষেপে লিখতে পারো বা সেটি বিস্তারিত লিখতে পারো, তবে এটি ছকেও দেওয়া যেতে পারে। যেমন দেখো আমি যদি একটি ছক আঁকি তাহলে সেই ছকের মধ্য দিয়ে আমরা সেটি প্রকাশ করতে পারি। দেখো প্রথমে আমরা লিখতে পারি তাপমাত্রা, তারপরে এখানে আমরা লিখব যে লেখচিত্রের অংশ আর এটি পদার্থের অবস্থা। তাহলে এখানে লিখব তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস, এখানে লিখব লেখচিত্রের অংশ আর এখানে লিখব পদার্থের অবস্থা। তাই যদি লিখি আমরা দেখো -10 থেকে 0, -10 থেকে 0 এই অবস্থায় পদার্থের লেখচিত্রের অংশ কি এ বি অংশ আছে। এইখানে দিয়ে নিয়ে আমরা এটা এফ বিন্দু মনে করি। তাহলে এইখানে আমরা লেখচিত্রের অংশ হচ্ছে এ বি, এই এ বি অংশ পদার্থের কী অবস্থা আছে, কঠিন অবস্থায় আছে, কঠিন। এরপরে যদি দিই আমরা 0 তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, পদার্থের অংশ হলো বিসি, এইখানে আছে কঠিন ও তরলের মিশ্রণ। এরপরে অংশে আমরা পাব 0 থেকে 100 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো সিডি অংশ, সিডি এখানে আছে তরল, পদার্থের কী অবস্থা আছে, তরল অবস্থায়। আবার যদি আমরা এটাকে 100 ডিগ্রি সেলসিয়াসে ধরলাম, 100 ডিগ্রিতে আছে, পদার্থের অংশটা হলো ডিই, এই ডিই অংশে পদার্থটি আছে তরল ও বাষ্পের মিশ্রণ, কেননা সেখানে গিয়ে বাষ্প শুরু হয়েছে। আবার যদি দেখি আমরা যে 100 থেকে 120 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে কি হবে, দেখো এই অংশটা হলো ইএফ এবং এখানে আছে বাষ্প। তাহলে এই অংশটা সংক্ষেপে এখানে চিত্রে দেওয়া হয়েছে, ছকের মধ্যে দেওয়া হয়েছে। এখন যদি তোমরা এটা বর্ণনা করে দাও যে 0 থেকে -10 থেকে 0 ডিগ্রিতে এখানে আছে কঠিন অবস্থায়, তারপর 0 থেকে 0 ডিগ্রিতে সেটি বরফ থেকে তরলে পরিণত হয়েছে, আর এখানে মাঝখানটাতে বিসি অংশ, মাঝখানে আছে কঠিন এবং তরলের মিশ্রণ। আবার সিতে গিয়ে সবগুলোই তরলে পরিণত হয়েছে, আবার সিডি অংশ পুরোটাই তরল, আবার ডি অংশে আছে তরল এবং বাষ্পের মিশ্রণ, এবং ইএফ পুরোটাই বাষ্প। এবার যদি তোমরা উপস্থাপন করতে পারো ইনশাআল্লাহ সুন্দর হবে সবগুলো। আশা করতেছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে ক্লাসে দেখা হবে আবারও। সে সময় পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।